স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সাথে আছি আমি আকাশ এহসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অর্থনৈতিক মুক্তির জন্য প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে, এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে তা থেকে সহজে নামানো যাবে না। জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠানের প্রথম দিনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বান জানান। শাহলি জয় রিপোর্ট। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় 10 দিনের উৎসব। উৎসবের থিম মুজিব চিরন্তন। জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলেহ অনুষ্ঠানে বিশেষ অতিথি। মঞ্চে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণের আহ্বান জানান। ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়, এটাই হচ্ছে রাজনীতির মূল আদর্শ। কিন্তু আজকাল যেন রাজনীতি উল্টো পথে হাঁটছে। কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। তাই রাজনীতিকে পেশা মনে করলে দেশ ও জনগণের কথা ভুলে নিজের ও পরিবারের গণ্ডির মধ্যেই কুরপাক খেতে হবে। বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকীর এই দিনে তাই আমি রাজনীতিবিদদের আহ্বান জানাবো, আসুন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি। সভাপতির ভাষণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের আজকের এই অর্জন। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রতীক্ষার প্রহরের আজ অবসান হতে চলেছে। আজকের বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে সেখান থেকে তাকে সহজে অবনমন করা বা নামানো যাবে না। তার উৎকৃষ্ট উদাহরণ আমরা এই করোনা ভাইরাস মহামারীর অভিঘাত সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনো দেশে বিদেশে সক্রিয় রয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপতৎপরতা প্রতিহত করে প্রিয় মাতৃভূমিকে সামনে এগিয়ে নিয়ে যাই। এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা, পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। দুর্নিবার গতিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাবে, এমন দৃঢ় ঘোষণার কথাও উঠে আসে বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। একটা যুদ্ধ। বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বুধবার ঢাকায় এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, কয়েক প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস শেখ মুজিব। ভিডিও বার্তায় দুদেশের বন্ধুত্ব সমতার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট। আর বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অব্যাহতভাবে অংশীদার হওয়ার প্রত্যাশা ছিল জাপান ও কানাডার প্রধানমন্ত্রীর বার্তায়। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে স্ত্রী ফাজনা আহমেদকে সাথে নিয়ে ঢাকায় আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সকাল 8:30টায় বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মহামারীর কারণে ফুল দিয়ে বরণ না করলেও 21 বার তোপধ্বনিতে স্বাগত জানানো হয় রাষ্ট্রীয় অতিথিকে। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সেখান থেকে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মালদ্বীপের মহামানব রাষ্ট্রপতি। বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপের প্রেসিডেন্ট। শুধু বাংলাদেশের জন্য নয়, বঙ্গবন্ধু বিশ্ববাসীর জন্য আদর্শ। তিনি এমন একজন মহান নেতা যিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন। বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করে যাব। ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশ চীনের 46 বছরের কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বের ও সমতার। শেখ মুজিব ছিলেন চীনা জনগণের পুরনো ও ভালো বন্ধু। তিনি
1952 ও 57 সালে চীন সফরে গিয়েছিলেন। আধুনিক চীনের জনক মাও সেতুং এবং ওই সময়ে চীনের অন্য নেতাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন বঙ্গবন্ধু। আজ উভয় দেশই উন্নয়নে জোর দিয়েছে। চীনের স্বপ্নের সঙ্গে সোনার বাংলার স্বপ্ন গভীরভাবে সম্পৃক্ত। মধ্যমায়ের দেশ হতে বাংলাদেশের জন্য জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বার্তা দেন জাপানের প্রধানমন্ত্রী। 50 বছর আগে বিশ্বের অল্প যে কটি দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, জাপান তাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধুই এশিয়ার জাপান ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে মৈত্রী স্থাপন প্রতিষ্ঠার প্রথম রূপকার। আমরা মুক্ত স্বাধীন ইন্দো প্যাসিফিক অঞ্চল করতে বাংলাদেশের সাথে অব্যাহতভাবে কাজ করে যেতে চাই। 50 বছরে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা করে ভিডিও বার্তা পাঠান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 1973 সালে বাবা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমার বাংলাদেশ সফরে আসার সুযোগ হয়েছিল। আমার বাবা ও শেখ মুজিবুর রহমান তখনই একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলেন। 50 বছরে এই দেশ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রসর হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং সেই স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মশতবার্ষিকীতে শুরু হলো ঐতিহাসিক উদযাপন, যে উদযাপনে বিশ্ব নেতাদের অংশগ্রহণ শুধুমাত্র বিশ্বনন্দিত নেতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনই নয়, বিশ্বের বুকে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তির প্রতিফলন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা। রাজধানীর প্যারেড স্কোয়াডে ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতিময় শীর্ষক থিমে শুরু হয় 10 দিনের কর্মসূচির উদ্বোধনী। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বর্ণাঢ্য আয়োজন, যাতে নানাভাবে তুলে ধরা হয় বঙ্গবন্ধুকে। ছিল ফায়ার ও লেজার শো। বিস্তারিত জানাচ্ছেন সেজি ইসলাম। হাঁটতে হাঁটতে হাত নাড়ছেন বঙ্গবন্ধু, তার হাসি মুখের পেছনে যেন নদীর ঢেউয়ের খেলা। এভাবেই সাজানো মুজিব চিরন্তন আয়োজনের মঞ্চ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে 10 দিনের মুজিব চিরন্তন অনুষ্ঠান শুরু হয় শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত ও দেশত্ববোধক গান পরিবেশনের মধ্য দিয়ে। আমি ধন্য হয়েছি, আমি পূর্ণ হয়েছি, বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি। প্রথম দিনের থিম ছিল ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতিময়। শত শিশু শিল্পীর সমবেত সঙ্গীত পরিবেশনার পরপরই পরিবেশিত হয় মুজিব বর্ষের থিম সঙের মিউজিক ভিডিও। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অডিও ভিজুয়ালে তুলে ধরা হয় জাতির পিতার সংগ্রামী জীবনের নানা অধ্যায়। প্রচারিত হয় বিমান বাহিনীর ফ্লাইপাস্টের রেকর্ড করা ভিডিও। তোমার এই ডাকে ছুঁয়েছি আকাশ, তোমার এই স্বপ্ন পূরণে যাব মহাশূন্যে। পরবর্তীতে বাদ্যযন্ত্র সহকারে অর্কেস্ট্রা মিউজিকের সঙ্গে গান পরিবেশন করা হয়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি উৎসর্গ, মুজিব শতবর্ষের কার্যক্রম ফিরে দেখা শীর্ষক ভিডিও প্রদর্শিত হয়। শিলায় শপথ, ধামনীতে মুক্তির ডাক, আজন্ম বহমান। এছাড়া বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধুরাষ্ট্রের সাংস্কৃতিক পরিবেশনায় ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের নেতৃত্বে বিশেষ পরিবেশনা দেখানো হয়। বর্ণিল আতশবাজি ও লেজার শোর মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আনুষ্ঠানিকতা। 26 মার্চ পর্যন্ত ভিন্ন ভিন্ন থিম ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও ভিজুয়াল এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে বঙ্গবন্ধুর প্রতি। সাজি ইসলাম, নিউজ 24। জাতীয় সংসদ ভবন, প্যারেড গ্রাউন্ড, সচিবালয়, এয়ারপোর্ট, বড় স্থাপনা, সড়ক থেকে শুরু করে পুরো ঢাকা শহরকেই সাজানো হয়েছে রং বেরঙের লাইটিংয়ে। উপলক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠান। তাই যেন ঢাকার অলিগলি থেকে শুরু করে পুরো নগরীতে ঢেউ খেলছে রঙিন বাতির আলো। বিস্তারিত মাসুদা লাবনীর রিপোর্টে। দেয়াল, সড়ক, ভবন, নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিংবা ল্যাম্পপোস্টের উঁচু কোণটায় জ্বলছে লাল সবুজ ছাড়াও বর্ণিল বাতির আলো। পুরো ঢাকা শহরটাই এমন রঙিন, যেন সেজেছে নববধূর রূপে। এ যেন জ্যোৎস্নার খেলা চলছে।
ঝিঝি পোকার মতো আলো ছড়াচ্ছে আর স্নিগ্ধ করছে রাতের ঢাকাকে। রাজধানী জুড়ে এমন আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা এক একটা বিষয়ের সাথে রঙের ছটা মিশে যেন প্রতিনিধিত্ব করছে বাংলাদেশকে। দিনে ঢাকা থেকে রাতের ঢাকা চিত্র বরাবরই ভিন্ন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানকে ঘিরে পুরো ঢাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। লাল সবুজের পাশাপাশি বর্ণিল এই আলোকসজ্জা রাতের ঢাকাকে করেছে আরো মোহনীয়। প্রাকৃতিক আর নান্দনিক মন কাড়া সৌন্দর্যে বিমোহিত সব শ্রেণী পেশার মানুষ। অনেক ভালো লাগতেছে, যেমন অন্য সময় তো রাতের অনেক অন্ধকার থাকে। অন্য দিনের চেয়ে মানে ঢাকা শহরে সব জায়গায় খুব সুন্দর আলোকৃত। নিরিবিলি আর শান্ত স্নিগ্ধ রাতের মুগ্ধতায় তাই যান্ত্রিক এই শহরের নগরবাসীর অনেকেই ঘর ছেড়ে মধ্যরাতে ছুটে আসেন কালের সাক্ষী হতে। আজকে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আর কখনো কোনো সময় সংক্রমণ এত সুন্দর করে সাজানো হয়নি, এরকম ঢাকা শহর আর কখনো এত সুন্দর করে আমি কখনো দেখিনি। এর জন্য বের হয়েছে যে মধ্যরাত্রে যেন। আমি আমার পরিবারের সাথে এসেছি, আসলে এত রাতে তো নর্মালি বের হওয়া হয় না, তো আজকে ঢাকা শহর অনেক সুন্দরভাবে সেজেছে। হরেক রকম বাতির আলোর চাদরে মুড়িয়ে রয়েছে নগরী। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। রাজনীতির মাঠ থেকে শরীরচর্চা সবখানি তরুণদের জন্য অনুপ্রেরণা সোহেল তাজ। তার মতে সুস্থভাবে বেঁচে থাকতে পারলে তরুণরা ভূমিকা রাখবে বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রায়। সে লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন তরুণদের সুস্বাস্থ্যে। নিজেকে তৈরি করছেন তরুণদের অনুপ্রেরণা হিসেবে। সেলিম খানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। সোহেল তাজ বয়স 51 বছর, অথচ তার দেহের গঠন বলছে এখনো 18 তরুণ। এই ফিটনেস বলে দিচ্ছে সোহেল তাজ মানে তরুণদের অনুপ্রেরণার গল্প। ফিটনেসের জন্য তার এই যাত্রা শুরু মাত্র 11 বছর বয়সেই, যা ধরে রেখেছেন আজ অব্দি। জানান সমাজের নানা অসঙ্গতি দূর করতে তার এই ফিটনেস মিশন। খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, জাঙ্ক ফুড থেকে বিরত থাকতে হবে, মাদক থেকে বিরত থাকতে হবে এবং আমাদের এই রেপ কালচার থেকে বেরিয়ে আসতে হবে এবং সামাজিক অবক্ষয়গুলোকে আমাদের এখনই রুখতে হবে। পাশাপাশি তরুণ বয়সে জটিল সব অসুখ প্রতিরোধে তার এই পদক্ষেপ রাখবে অগ্রণী ভূমিকা, যার মাধ্যমে তরুণরা দেশকে সেবা দিতে পারবে অনেক বছর ধরে। যুব সমাজকে বের করে আনার একমাত্র না, একটা বড় উপায় হচ্ছে কিন্তু এই স্বাস্থ্য বিষয়টাকে আমরা যদি তুলে ধরতে পারি এবং ইয়াং জেনারেশনকে যদি আকৃষ্ট করতে পারি একটি সুন্দর জীবনধারা অবলম্বন করতে। ধানমন্ডিতে তার ফিটনেস সেন্টারের নাম ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজ, যেখানে স্বাস্থ্য সচেতন মানুষেরা আসেন শরীর চর্চায়। আছেন মন্ত্রী ও চিকিৎসকও। মাসেল স্ট্রেংথ, মাসেলের বাল্ক মেনটেন করে এবং মাসেল বাল্ক যত মেনটেন হবে জয়েন্ট ততটা ফ্রি থাকবে, তত অ্যাক্টিভ থাকবে, তত স্ট্রং থাকবে, কোনো রকম জয়েন্ট পেন সেখানে আসবে না। আরেকটা হলো যে এজিং প্রসেসটা এটা হেল্ড আপ করে দিবে। বডি বিল্ডিংয়ে স্যার আর্নল্ড শোয়ার্জনেগার, রুমি কোলম্যানদের কাছ থেকে অনুপ্রেরণা পায় সারা বিশ্বের তরুণরা। তবে বাংলাদেশে সোহেল তাজ কেন নয়? স্যার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন ওয়েল ডান ইজ বেটার দেন ওয়েল সেড। ঠিক একইভাবে ফিটনেস ট্রেনাররা বলছেন স্বাস্থ্য গঠন করার কথা না বলে স্বাস্থ্য গঠন করে ফেলার কথা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। তারা হাসপাতালে এসেছিলেন করোনামুক্ত হয়ে সুস্থ জীবন নিয়ে বাড়ি ফিরেছেন নিথর হয়ে। পিপিইর বদলে তাদের শরীরে এখন কাফনের কাপড়। ঢাকা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী স্থানান্তর করার সময় 3 জনের মৃত্যু হয়েছে। নিহত স্বজনদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন তারা। দ্রুত স্থানান্তর হলে প্রাণহানি ঘটত না। এ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। নাইমাল জিকোর প্রতিবেদন। 66 বছর বয়সী কাজী গোলাম মুস্তফা 6 দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সহ শারীরিক নানা জটিলতা নিয়ে ভর্তি হন ঢাকা মেডিকেলের করোনা রোগীদের জন্য বরাদ্দ এই আইসিইউতে। তবে আগুনের এই ঘটনায় স্ত্রী ও 4 সন্তানকে রেখে শেষ বিদায় নিতে হয়েছে তাকে। স্বজনদের অভিযোগ, যারা সুস্থ হতে এসেছিলেন আগুনের ঘটনায় রোগীদের উদ্ধারে গাফিলতির কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন রোগীরা। ছিল না অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা। অভিযোগ, আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধে মারা গেছেন তাদের প্রিয়জন। ওনারা চেষ্টা করে নাই, লাস্টে আমাদের লোক পর্যন্ত চেষ্টা করছে যে আমরা বেড সহ টাইনা বাইর করে নেই,
অন্য জায়গায়, তা ওনাদেরকে ঢুকতে দেয়নি। অগ্নি নির্বাপকের কোনো যন্ত্রপাতি আমি ওই 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 ডোরের আশেপাশে দেখি না। সিসিওতে যাওয়ার পরে কোনো ডক্টর নাই, কোনো নার্স নাই, কেউ নাই সিসিওতে। ওই সিসিওতে আমরা বসা ছিলাম ওখানে। সিসিওতে যখন আমরা অনেকবার ডাকাডাকি করার পরে তারপরে নার্স এসে চেক করা শুরু করলো, ততক্ষণ তো নাই। 12 নম্বর বেডের অক্সিজেন চেম্বার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের। কোনো পেশেন্ট কিন্তু আগুনে অগ্নিদগ্ধ হয়নি অথবা স্মোক থেকে যে তারা মৃত্যু হয়েছে এরকম কোনো ঘটনা আমরা আপাতত দেখতে পারিনি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের অধ্যাপক ডক্টর মোজাফফর হোসেনকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত যাচাই করতে ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। আবার করোনা পরিস্থিতি টানা 8ম দিনের মতো করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে গতি বাড়ছে। 24 ঘন্টায় মৃতের সংখ্যা কিছুটা কমলেও সংক্রমণ যেন কিছুতেই থামছে না। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, লকডাউনের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত না হলেও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আরও কঠোর হবে প্রশাসন। প্রয়োজনে মাঠে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মার্চ মাসের 10 তারিখ থেকে সারা দেশে হঠাৎ সংক্রমণ 1000 ছাড়িয়ে যায়। এরপর থেকে নিয়মিতভাবেই সংক্রমণ বাড়তে থাকে। গেল 24 ঘন্টায় মৃতের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও শনাক্ত রোগী 1865 জন। আমরা তো জানতে পারছি যে করোনা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সংক্রমণ ঠেকাতে গণপরিবহন, রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্রগুলোতে সমাগম এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এরই মধ্যে দেয়া হয়েছে নির্দেশনা। এই বিষয়টি আমরা ক্যাবিনেটকে জানানো হয়েছে। ক্যাবিনেটই সমস্ত মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে যাতে যার যে মিনিস্ট্রি আন্ডারে যে কাজটি আছে সেটা জানি তারা সঠিকভাবে করে। লকডাউন রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আরো কঠোর হবে প্রশাসন। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর। লকডাউনের সিদ্ধান্তটা রাষ্ট্রীয় পর্যায় থেকে নেওয়া হয়ে থাকে। এই বিষয়ে এখনো কোনো রকমের চিন্তা ভাবনা করা হচ্ছে না। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে, ভাইরাস যে ভ্যারিয়েন্টেরই হোক না কেন স্বাস্থ্যবিধি মেনে চলাই এর একমাত্র সমাধান। বাংলাদেশে ইউকে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এটা হলো বাস্তবতা, এবং সেটা কেউ 6টা বলছে, কেউ 12টা বলছে। আমি নির্দিষ্ট করে নাম্বার না বলি, এবং পৃথিবীর আসলে শুধু ইউকে ভ্যারিয়েন্টই 83টির বেশি দেশে ছড়িয়েছে। এটা বাস্তবতা, এটা আসবে, বাংলাদেশও আসবে। সারা দেশে এ পর্যন্ত ইউকে স্ট্রেনের বিভিন্ন ভ্যারিয়েন্টের 10 জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের কন্টাক্ট ট্রেসিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের মরদেহ দেশে আসছে আজ। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার মরদেহ আনা হবে। ফ্লাইটটি বিকেল 4টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। দেশের আসার পর মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। এরপর শুক্রবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা, হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা হবে। সেদিনই তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানিকপুরে। সেখানে জানাজা শেষে মওদুদ আহমেদ শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। এবারে অগ্নিঝরা মার্চ। মুক্তিযুদ্ধে এক একজনের অস্ত্র ছিল এক এক রকম। কেউ সশস্ত্র যুদ্ধের ময়দানে শত্রুর সামনাসামনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কেউ কেউ ছিলেন যুদ্ধ পরিকল্পনায়, কখনো বিদেশের মাটিতে, কখনো দেশে আলোচনার টেবিলে। অস্ত্রের যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ আর নানা রকম কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে 9 মাসের যুদ্ধ চলেছে। সে যুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার আমিরুল ইসলাম। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের আগেই দেশে শুরু হয় আরেক রকম যুদ্ধ। দেশের কোন জেলায়, কোন মহকুমায় আন্দোলনকারীরা কি করবেন সেই সিদ্ধান্ত দিতেন বঙ্গবন্ধু। আর সেই সব সিদ্ধান্ত নেবার আগে সকল তথ্য একত্রিত করতেন তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন আর ব্যারিস্টার আমিরুল ইসলাম। তারাই আবার বঙ্গবন্ধুর নির্দেশ সারা দেশে ছড়িয়ে দিতেন, কখনো সরাসরি, কখনো বা টেলিফোনে। মূল কাজ ছিল সমস্ত ঘটনাগুলো তুলে রাখা, বিভিন্ন জায়গায় কী ঘটছে এবং সেই প্রেক্ষিতে আবার কি নির্দেশনাগুলো যাবে। অত সরকার চালাচ্ছেন বঙ্গবন্ধু, অত তার কথাতেই কিভাবে চলবে না চলবে, কখন
ট্রেন চলাচল হবে, কখন আমাদের টেলিকমিউনিকেশনস আমরা বিচ্ছিন্ন করে দেবো। মার্চের আগেই বঙ্গবন্ধুর নির্দেশে ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার আমিরুল ইসলাম সংবিধানের খসড়া তৈরি করেন। 25 মার্চ রাতে তারা দুজন বিপদের আঁচ পেয়ে বঙ্গবন্ধুর বাড়িতে যান। বাড়ি থেকে বঙ্গবন্ধুকে সরে যেতে বলেন, কিন্তু বঙ্গবন্ধু পালিয়ে যাননি। আমি কামাল সাহেব দুজনই বললাম যে উনি যদি না যান তাহলে আমরাও এখানেই থাকবো, আপনার সাথেই থাকবো। তো উনি তখন আমাদের দুজনকে নিয়ে গেটের সামনে কাছে নিয়ে গিয়ে আমাদেরকে আদর করে বললেন যে গড ব্লেস ইউ। বাঙালির যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি কখনো পালাতে পারেন না, অতএব তাকে চাচ্ছে উনি মোকাবেলা করবেন। ব্যারিস্টার আমিরুল ইসলামরা মুক্তিযুদ্ধের শুরুর দিকেই ভারতে যান। রাষ্ট্রীয় সম্মানে তাদেরকে অভিবাদন জানায় ভারত। গার্ড অফ অনার দিয়ে নিয়ে গেল। অতএব আমরা বর্ডার পার হওয়ার আগেই আমরা মানে সরকারি পদমর্যাদায় আমাদেরকে গ্রহণ করেছিল। দিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তারা আলোচনা করেন। বিভিন্ন দেশে তারা স্বাধীন বাংলাদেশের স্বীকৃতির জন্য চিঠি পাঠান। এভাবেই মুক্তিযুদ্ধের সময় নানাভাবে কাজ করেন এই মুক্তিযুদ্ধের সংগঠক, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে পৃথিবীর বুকে খচিত হয় বাংলাদেশের মানচিত্র। মন্ত্রা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় র্যালি, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে নানা আয়োজনে পালন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। সকালে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র সহ আরও অনেকে। পরে শহীদ মিনারের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে সকালে চট্টগ্রাম সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের নিসর্গ চত্বরে 101টি বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন 24 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। মসজিদে আয়োজন করা হয় বিশেষ মোনাজাতের। এছাড়া জাতির পিতার স্মৃতি স্মরণে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এই উপলক্ষে নগরীর সদর রোডে আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 9টায় অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সকাল 10টায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল 10:30টায় রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় 19,200 বার কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে সাভার সেনানিবাসে বর্ণাঢ্য এক র্যালি বের করে 81 পদাতিক ব্রিগেড। এই র্যালির উদ্বোধন করেন 9ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। র্যালিটি সেনানিবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশিক্ষণ মাঠে এসে শেষ হয়।
রংপুরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যশোরে জাতির জনকের সর্ববৃহৎ মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। লক্ষ্মীপুর, পঞ্চগড়, সিরাজগঞ্জ, ঝালকাঠি, ঝিনাইদহ, নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে আয়োজনে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার অঙ্গীকার করেন। জাহাঙ্গীর হানিফ ও তালুকদার বিপ্লবের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেলে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। আওয়ামী লীগের সম্পূর্ণ নেতৃবৃন্দ জায়গালি ভাইয়ের সাথে আছে। যে 18 মিনিটের ভাষণ দিয়েছিলেন, সেই 18 মিনিটের ভাষণে উনি বাঙালি জাতির দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম এই আয়োজনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, জাতির জনকের জাদুকরী নেতৃত্বের কারণেই আজ বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অবস্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন এবং মিরাদ মাহফিলকে যারা সহযোগিতা করে আজকে সাফল্য করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রাঞ্জল অভিনন্দন জানাচ্ছি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু সহ উপজেলা ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার অঙ্গীকার করেন এ সময়। যাকে আপনারা প্রধান অতিথি করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, যেখানে মাস্ক পরে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রাণের মেলা চালিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা। বঙ্গবন্ধুর শতবর্ষপূর্তি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফের স্বাধীনতা শিরোনামে এবারে বইমেলা উৎসর্গ করা হচ্ছে জাতির পিতাকে। আয়োজকরা জানান, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে 14 এপ্রিল পর্যন্তই চলবে গ্রন্থমেলা, নইলে আসতে পারে স্থগিতের ঘোষণা। শুকুর নামির জানাচ্ছেন বিস্তারিত। অপেক্ষার প্রহর শেষ করে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকাল 3টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার 37তম আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে মেলায় বেড়েছে পরিধি। 540টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে 834টি ইউনিট। এছাড়াও থাকছে 33টি প্যাভিলিয়ন, লিটল ম্যাগাজিন চত্বর, শিশু চত্বর, লেখক বলছি মঞ্চ সহ অন্যান্য। এবারের মেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 17 মার্চ স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ শেষ হবার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে তা সম্পন্ন করতে পারেননি অনেকেই। ফলে শেষ মুহূর্তেও চলছে টুকটাক নির্মাণ কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে বইমেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। সময়টা ভিন্ন হলেও 21শে গ্রন্থমেলার আবেগটা কিন্তু অভিন্ন। রঙিন মলাট, সাদা কালো অক্ষরে জড়ানো এই আবেগটাকে এবার ছুঁতে হলে পড়তে হবে মাস্ক, মানতে হবে স্বাস্থ্যবিধি, তবেই নিশ্চিত হবে মেলার প্রবেশের পথ, এমনটাই জানান আয়োজকরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মোহাম্মদ হাশিম নামে নিহত ওই ব্যক্তি নগরের হালি শহরের বাসিন্দা। কিশোর গ্যাংটি মুজিববর্ষের র্যালির জন্য বেশ কিছু মোটরসাইকেল জোগাড় করে। সেগুলো নিয়ে হালি শহর থেকে আগ্রাবাদের জাম্বুরি মাঠের কাছে পৌঁছালে পার্কিং নিয়ে 2 গ্রুপের কথা কাটাকাটি হয়। পরে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন হাশিম নামে একজন।
পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন, 24 জনকে আটক করেছে পুলিশ। সংবাদ রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন তিনি। এর আগে গেল 11 মার্চ ইশতেহার প্রকাশের কথা ছিল মমতার, কিন্তু আগের দিন নন্দীগ্রামে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। পিছিয়ে যায় কর্মসূচি। ইশতেহার প্রকাশের সময় মমতা জানালেন, ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছরে 6,000 টাকা, সাধারণ পরিবারকে মাসে 500 টাকা, তফসিলি পরিবারকে মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন। কৃষকদের বার্ষিক 10,000 টাকা এবং 1 কাঠা জমি থাকলেই সেই কৃষকে বছরে 10,000 টাকা সাহায্য পাবেন। সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। গেল 1 মাসের বেশি সময়ে খাদ্যের দাম স্থান বেঁধে 20 থেকে 35% পর্যন্ত বেড়েছে। এর ফলে সংকটে পড়েছে দেশটির নিম্নবিত্তরা। চলমান রাজনৈতিক সংকটের জেরে মিয়ানমার ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। মিয়ানমারে চলমান অস্থিরতায় দরিদ্র জনগোষ্ঠী আরও দরিদ্র সীমার নিচে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ইয়াঙ্গুন ও এর আশেপাশে এলাকাগুলোতে তেলের দাম 20% বেড়েছে। পাশাপাশি বিক্ষোভকারীদের উপর সেনাশাসকের সহিংস দমন পীড়ন চালানোর কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দেশটি প্রায় 3,60,000 মানুষের জন্য খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্প। এদিকে বিক্ষোভকারীদের দমাতে সরকারের বিরোধিতার দায়ে মৃত্যুদণ্ড ও অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়ার আইন চালু করেছে সামরিক জান্তা। দরিদ্র শহরতলি হাইং থারাইয়ের অনেক বাসিন্দাই অভিবাসী ও শ্রমিক। তারা তাদের জিনিসপত্র উঠিয়ে এলাকা ছাড়তে শুরু করেছে। মঙ্গলবার ইয়াঙ্গুনের 6টি এলাকায় সামরিক আইন জারি করা হয়। এইসব এলাকা সামরিক আইন ভঙ্গ করা বিক্ষোভকারীদের এই আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এছাড়া বেশ কয়েকটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। অন্যান্য দিনের মতো বুধবার গণবিক্ষোভ হলেও জমায়েত কিছুটা কম। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক শাসন জারি করা হয়। এর পরপরই দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচি সহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিচে আর একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে খেলার খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছর জুড়ে সব ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট জাতির পিতার নামেই হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি করোনা নিয়েও আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে জাতীয় দলের অগ্রগতি এবং সামনের প্রস্তুতি নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। সেটাই যতগুলো টুর্নামেন্ট হবে, ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল, যেখানেই সম্ভব আমরা প্রত্যেকটা বঙ্গবন্ধু নামেই করতে যাচ্ছি। 3 থেকে 2.5% নেমে আসতে পেরেছি। বাংলাদেশের মতো দেশে এত ঘন বসতিপূর্ণ একটা দেশ আমরা আবার পারবো। সো যদি আমরা ওডিআইটাকে ধরি, যেটা নাকি আমরা সবচেয়ে বেশি খেলেছি, সেটাতে আমরা একটা ভালো অবস্থানে এসেছি। এর চেয়ে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা 2 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের উপরে এখনো আমরা আছি। এত অনেক বছর ধরে আমরা ওদেরকে টপকে উপরে উঠেছি র্যাঙ্কিংয়ে। এটা তো একটা বিরাট ব্যাপার। কুইন্সটাউনে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে নাজমুল একাদশ। ওয়ার্ম আপ ম্যাচে অর্ধশতকে দেখা পেয়েছেন মিঠুন, লিটন, মেরাজ আর মুশফিক। 4 উইকেট পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে সাইফুদ্দিন আর মুস্তাফিজের শিকার 1টি করে উইকেট। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক।
সাম্প্রতিককালে দুর্দান্ত একটা সময় পার করছে নিউজিল্যান্ড ক্রিকেট। করোনা মহামারীর মধ্যে গত 4 মাসে দলটি ঘরের মাঠে খেলেছে 2টি টেস্ট সিরিজ আর 3টি টি20 সিরিজ, যার প্রত্যেকটিতে শিরোপা জিতেছে কিউইরা। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া কেউই সফল হয়ে ফিরতে পারেনি তাসমান পাড় থেকে। এমন অপ্রতিরোধ্য দলের বিপক্ষে ওয়ানডের আগে মঙ্গলবার বাংলাদেশ প্রস্তুতি সেরেছে নিজেদের মধ্যে 50 ওভারের ম্যাচ খেলে। 5 কিউই ক্রিকেটারকে সঙ্গী করে কুইন্সটাউনে মাঠে নামে তামিম একাদশ আর নাজমুল একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নড়বড়ে শুরু তামিমদের। ব্যক্তিগত 12 রানে নাইম শেখ আর 28 রানে ফিরে যান সৌম্য সরকার। মাহমুদুল্লাহর 35 আর শেখ মেহেদির 38 রান সচল রাখে রানের চাকা। তামিম একাদশের হয়ে এদিন সর্বোচ্চ 66 রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। 5 উইকেটে 233 রানে তামিমদের বেঁধে ফেলতে বল হাতে মূল ভূমিকা পালন করেন রুবেল। 42 রান খরচায় এই পেসার তুলে নেন 4 উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে শান্ত লিটনের ব্যাটিংয়ে রান আসতে থাকে দ্রুত গতিতে। 40 রান করে শান্ত অবসর নেন। বাকিদের ব্যাটিংয়ের সুযোগ দিতে লিটন আর মিরাজও অবসর নেন অর্ধশতক পূরণ করে। শেষ পর্যন্ত মুশফিকের অপরাজিত 54 রানে 19 বল বাকি থাকতেই 9 উইকেটের বড় জয় তুলে নেয় নাজমুল একাদশ। কুইন্সটাউনের পালা শেষ করে প্রথম ওয়ানডে খেলতে বুধবার ডানেডিনে রওনা হবে বাংলাদেশ দল, যেখানে সাদা বলে কিউইদের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট আগামী শনিবার। পার্থ বণিক, নিউজ 24। 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। সেখান থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত। আজকে এই বিশেষ দিনে বাংলাদেশের সকল স্পোর্টস পার্সনদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা আর শুভকামনা। নেপালে ত্রিদেশীয় সিরিজটিকে বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতির বড় অংশ বলে মনে করেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডুয়ে। নতুন ফুটবলারদের আন্তর্জাতিক অঙ্গনে পরখ করে নিতে সিরিজটি সহায়ক ভূমিকা রাখবে বলে জানান কোচ। সেই সঙ্গে স্বাগতিক নেপালের সঙ্গে আরেক প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দলকে শক্তির বিচারে এগিয়ে রাখছেন জেমিটে। মাহফুজুল ইসলামের রিপোর্ট। বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচগুলো করোনার কারণে পিছিয়ে না গেলে ঠিক এই সময়টাই হয়তো জেমির শিষ্যদের অনুশীলন হতো ভিন্ন ধাঁচে। নেপাল সফরে দলের তরুণদের প্রাধান্য দেয়া, সঙ্গে অনুশীলনে ফিটনেস নিয়ে কাজ না করে পুরো ম্যাচ ট্যাকটিসে নজর, সবকিছুই জেমির জুনে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোকে ঘিরে পরিকল্পনার অংশ। ফুটবলাররা পর্যাপ্ত ফিট, তারা টানা খেলার মধ্যেই আছে, তাই 2 দিনের অনুশীলনে তাদের নিয়ে ম্যাচ ট্যাকটিসের কাজ করছি। আমি মনে করি এই সফর তরুণ ফুটবলারদের ঝালিয়ে নেয়ার বড় সুযোগ। নেপালে আগে এই দলের অনেক ফুটবলার খেলেছে, আমরা জানি তাদের শক্তিমত্তা আর দুর্বলতা কোথায়। ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির অংশ হিসেবে দেখলেও মাঠে ভালো করতে প্রত্যয়ী কোচ। জয় পরাজয়ে মাথা না ঘামিয়ে ভবিষ্যৎ জাতীয় দল গঠনের দিকে আরো এক ধাপ এগিয়ে থাকতে চান জেমিডে। জয় কিংবা পরাজয় সেটি নিয়ে আমি মোটেও ভাবছি না। প্রতিটি ম্যাচে আমরা নিজস্ব কৌশলেই খেলবো। নেপাল ও কিরগিজস্তান দুটি দলই বেশ শক্তিশালী, তাদের বিপক্ষে ঝালিয়ে নেয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের দলে পর্যাপ্ত রিজার্ভ খেলোয়াড় আছে যারা শুধু অপেক্ষায় আছে নিজেদের প্রমাণ করার। ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী 18 মার্চ নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। 23 মার্চ কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের দশরথ স্টেডিয়ামে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।